আমাদেরকে সর্বাত্মকভাবে আমরা আন্দোলনের সঙ্গে থাকার পরেও আমাদেরকে এবং তার আগেও আমাদের শেখ হাসিনার সঙ্গে আমাদের যার বিরুদ্ধে যত ধরনের আমরা সমালোচনা করেছি, যতভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করেছি, তাদেরকে কোনো সময় আমরা কোনো রকমের ইলিগাল কাজে আমরা কোনো সময় আমরা তাকে কোনো সময় সুযোগ করতে দেই নাই। সেখানে আমাদেরকে দোষর বলা হচ্ছে এবং আমাদেরকে আমাদের যে রাজনৈতিক অধিকার, সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে সম্পূর্ণ, আমি মনে করি, বেআইনিভাবে। এবং আমাদেরকে কোনোখানে বিভিন্ন সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে, আমাদের মানুষের অত্যাচার করছে, অন্যায়ভাবে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, ভুল মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে আমাদের পার্টির কাজকর্ম করতে বাধাগ্রস্ত করা হচ্ছে। মানুষকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং কোনো রকম কোনো জামিন দেওয়া হচ্ছে না। আমাদের একজন প্রেসিডেন্ট সদস্য 3 মাস থেকে একেবারেই অমূলক মামলায় তারা এখন জেলে। আরেকজন সাধারণ আমাদের নেতা, আমাদের মোহাম্মদ সেলিম, তাকেও 3 মাস থেকে একটা ভুয়া মার্ডার কেসে দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আমরা চেষ্টা করেও কোনো সুরাহা করতে পারছি না। যাই হোক, এগুলো আইনগতভাবে হয়তো ঠিকই আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলোকে আমরা মনে করি আমাদের হয়রানিগুলো কাজ করছে। আমাদের যেটা, সেই জন্য আমরা মনে করি যে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি, যে কথাটা বলা হলো। আর যেহেতু আমাদের উপরে অত্যাচার করছে, বিভিন্ন জায়গায় পথে ঘাটে বাধা দেওয়া হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদের উপরে হয়রানিমূলক কাজ হচ্ছে, সেটাকে আমরা মনে করি এটা একটা ফেসিবাদ। কাজে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে যে বৈষম্য মুক্ত সমাজ করব, সেখানে আমরা দেখছি আমরা আবার সেই বৈষম্যের শিকার হচ্ছি, বৈষম্য মুক্ত আন্দোলন সফল হয়নি। আবার দেখতে পাচ্ছি যে ফেসিবাদকে আমরা ধ্বংস করার জন্য এত 99% মানুষ এক হয়েছিল, সেই ফেসিবাদ আবার মাথার চারা দিয়ে উঠছে। নব্য ফেসিবাদ এবং নব্য আমার বৈষম্য আবার আমরা দেখতে পাচ্ছি এবং আবার একটি সামনে মুক্তিযুদ্ধের জন্য হয়তো সেই 50% মানুষ হয়তো এখন অপেক্ষা করছে এবং এটা হয়তো সামনের দিকে অবশ্যম্ভাবী হয়ে উঠছে। যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেশের স্থিতিশীলতা থাকছে না, দেশের সাধারণ মানুষের মধ্যে খাওয়া পড়ার যে একটা জিনিসপত্রের দাম বেশি হচ্ছে, মানুষের কোনো রকম নিরাপত্তা নাই এবং একই সঙ্গে বিভিন্নভাবে চাকরির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ দুঃখ কষ্টে জীবন পালন করছে। সেখানে আমরা দেশকে বিভক্ত করছি, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল একটি একতাবদ্ধ দেশ, যার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব, যার মাধ্যমে অতীতের সব ভুল ত্রুটি আমরা শেষ করে ফেলবো। কিন্তু দেখেন, প্রায়োরিটি করা হয়েছে কোনটা? সমস্ত মানুষ সংগ্রাম করেছে শেখ হাসিনাকে হটানোর জন্য। কি জন্য? তারপরে তারা কি চেয়েছে? মানুষ চেয়েছে যে আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই এবং সেই সরকার গঠিত হবে, সেই সরকার জবাবদিহিতামূলক সরকার হবে। তার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। সেইখানে দেখা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন এবং সেইখানে আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই, আমরা কিছু সংস্কারকৃত শাসন ব্যবস্থা চাই, সংবিধানের কিছু পরিবর্তন চাই। সেটা করতে গিয়ে আমরা সেটাকে প্রায়োরিটি, বর্তমান সরকার হচ্ছে এটি আমাদের প্রায়োরিটি মানে অগ্রাধিকার মানে এটি আমি সামনে করবো। এটা সামনে করতে গেলে আপনাকে দেশে ইউনিটি রাখতে হবে। সকল দল এক হলে বা জনগণ এক হলে, যেটা একই ছিল, তাহলে আপনি এটা করতে পারতেন। সকলের সঙ্গে আলাপ করে যেটা মানুষে বলবে সেটাই করতে পারতেন। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম? যে ওনারা বললো আগে আমরা হত্যার বিচার করব। কার হত্যার? কোথাও বলো ছাত্রদের হত্যার বিচার করব। ছাত্রদের হত্যার বিচার কেউ বাধা দিবে না, কিন্তু হত্যার বিচার করতে হবে। হত্যার বিচারের নামে প্রহসন করে সাধারণ মানুষকে হয়রানি করা যেটা করা হচ্ছে, সেটা কোনো হত্যার বিচার নয়। আর একটা কথা, এই সংস্কার আর এই বিচার এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এগুলোর কোনো শেষ নেই। আপনি যদি আজকে বলেন যে ছাত্রদের হত্যা করা হবে, হত্যার বিচার করা হবে, সেটা কতদিন শেষ হবে কেউ বলতে পারবে না। 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, এটা অনেক দিন চলতে পারে। আরেকটি কথা, সেখানে শুধু ছাত্ররাই কিন্তু মারা যায়নি, সাধারণ মানুষ মারা গেছে, এমনকি পুলিশও মারা গেছে। কাজে হত্যার বিচার এটার পরে এই সরকার চলে গেলে আবার এই হত্যার বিচার করতে আসতে পারে। কাজে হত্যার বিচার বলে এটাকে শেষ করে আপনি তারপরে যাবেন আপনার সংস্কার এবং নির্বাচন, এই কথাটি আমি মনে করি যুক্তিসঙ্গত নয়। আপনি যেটা আগে করতে চাচ্ছেন সেটাই হলো অগ্রাধিকার। আপনি অগ্রাধিকার হচ্ছে হত্যার বিচার, এবং শুধু হত্যার বিচার নয়, এখন আপনি এর সঙ্গে লাগিয়েছেন খুন, গুম এবং যত ধরনের হত্যা হয়েছে এই গত 15 বছরে, সবগুলির বিচার। আমরা সবগুলির বিচার চাই, কিন্তু এগুলো তো একটা স্বাভাবিক প্রসেস হতে হবে। স্বাভাবিক সরকার করবে, সময় মতো করবে, সেইভাবেই তো আমরা এটাকে দেখতে চেয়েছিলাম এবং সেইভাবে হলেই তো সত্যিকার অর্থে হত্যার প্রতিকার বিচার হতো। আমরা একটা জিনিস নিয়ে আমরা আশঙ্কা করছি, সেটা হলো যে আমরা যেটা মনে করি আমাদের
জুরিসপ্রুডেন্স আমাদের যেটা আছে, আইনশাস্ত্রে আমাদের দেশের যে সূত্র, যে সূত্রের উপরে আইন চলে, সেটা হলো 10 জন অপরাধীকেও ছেড়ে দিতে হবে যদি একজন নিরপরাধ সেই কারণে দোষী সাব্যস্ত না হয়। কিন্তু আমরা এখানে উল্টোটা করতে দেখছি, সেটাই আমাদের আশঙ্কার বিষয়। এখন মনে হচ্ছে প্রতিহিংসার আগুন যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হত্যার বিচার, এই বিচার, এবং তার মধ্যে যেভাবে এটাকে ট্যাকেল করা হচ্ছে, যে কোনোভাবে না অসহায় মানুষকে বিভিন্নভাবে এই মামলা মোকদ্দমা ছাপিয়ে দিয়ে সমস্ত ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত নিজেদের মধ্যে দ্বন্দ্ব, যে রাজনৈতিক হোক, সামাজিক হোক বা রাজনৈতিক হোক, সেইগুলোকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই মামলাগুলি ব্যবহার করা হচ্ছে এবং এটা অন্যায়ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আমরা আশঙ্কা করি যে এই ধরনের মামলার নামে হোল করে ফলস মামলা দেওয়া এবং যেখানে দরকার ছিল 10 জন নিরাপরাধকে একজন নিরাপরাধের জন্য 10 জন দোষীকে ছেড়ে দাও, সেটা উল্টা হয়ে এমন হচ্ছে যে একজনকে শাস্তি দেওয়ার কথা বলে সেখানে শাস্তি না দিয়ে 10 জন নিরাপরাধকে দরকার হলে ফাঁসি দিয়ে দাও। এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। যেভাবে বিভিন্নভাবে আমাদের মামলা মোকদ্দমাগুলো দেওয়া হচ্ছে এবং যেভাবে এগুলোকে হ্যান্ডেল করার কথা বলা হচ্ছে, তাতে আমাদের আশঙ্কা হয় যে কথাটি উনারা বারংবার বলছেন যে যারা ফেসিবাদের দোসর এবং যারা ফেসিবাদ তাদেরকে নির্মূল করাটাই হলো বাংলাদেশের একমাত্র সমাধান। তার মানে দেশের 50% লোককে ওনারা নির্মূল করতে চাচ্ছেন। এটা কি এই জন্যই কি এই মামলা, এই জন্য কি ব্যবহৃত হবে এই দেশের অর্ধেক মানুষকে কারাগারে নিয়ে রেখে তারপরে এক এক করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা? এটা কিন্তু পাকিস্তান আর্মি 71-এ তারা করবার চেষ্টা করেছিলেন। তারা বলে পোড়ামাটি চাই, লোক চাই না, কিন্তু পারেননি। আরেকবার হিটলার চেষ্টা করেছিলেন জুকে যে শেষ করে দেবেন, তারাও পারেননি। কাজে এই প্রচেষ্টায় কেউ সফল হবে না। তবে এই জিনিসগুলি আমরা বলতে চাই এই জন্যই যে আমরা চেয়েছিলাম একটি সুন্দর ভবিষ্যতের জন্য সকলে মিলেমিশে 99 মানুষ এক হয়ে গেছে, সবাই আমরা আলোচনা করব, সামনের দিকে রাজনীতি সংস্কৃতি চেঞ্জ করব। আমাদের দেশের রাজনীতিতে একটা সংস্কৃতি আছে যে কেউ ক্ষমতা থেকে পড়ে গেলে তাকে মেরে ফেলতে হবে, তাকে যে কোনোভাবে বেজ্জত করতে হবে, তাকে যে কোনোভাবে শেষ করতে হবে। আমরা রাজনৈতিক শত্রুতাকে ব্যক্তিগত শত্রুতা নিয়ে গেছি, এটা পৃথিবীর ছোট শব্দ থেকে হয় না। আমি রাজনৈতিক প্রতিপক্ষ, আমার সঙ্গে ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা যদি আমার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, আমরা সকলে একসঙ্গে থাকবো। আমরা বিপদে আপদে কেউ অসুস্থ হলে আমরা সকলে তাকে দেখতে চাও। এটাই ছিল রাজনীতি। আমরা চেয়েছিলাম এবারকে সে আমাদের প্রফেসর ইউনূস সাহেব এইটাই করবেন, সবাইকে নিয়ে বসে দোষ ত্রুটি সবার যা আছে যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, যাকে শাস্তি দেওয়ার শাস্তি দেন, সবাইকে এক করেন এবং এক করে বলেন যে ভবিষ্যতে তোমরা সবাই একসাথে থাকো, সবাই নির্বাচন করো, নির্বাচনে হেরে গেলে তাকে খুন করার চেষ্টা করো না, তাকে জীবনের কি বলে এটা শত্রু করো না। এটা আমাদের দেশে অত্যন্ত এইটার জন্য আর একটা কথা আমি বলে দিই, আমাদের দেশের কোনো সরকার যে সহজে ক্ষমতা ছাড়তে চায় না, যে কোনোভাবে ক্ষমতা আঁকড়ে নিতে থাকতে চায়, তার একমাত্র কারণ আমি মনে করি, একমাত্র নয়, তার অন্যতম কারণ হলো আমরা ক্ষমতা থেকে ছেড়ে দিয়েছে যেই শান্তিপূর্ণভাবে, সেই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে নাই। আমাদের এরশাদ সাহেব একটা উদাহরণ, উনি শান্তিপূর্ণভাবে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু শান্তিপূর্ণভাবে তারপরে উনি থাকতে পারেন নাই। উনাকে খুনের আসামি হয়ে জীবন দিতে হয়েছে, লাস্টে মারা দিতে হয়েছে। খুনের আসামি উনি উদ্ধার করতে পারেননি। এই যে প্রতিহিংসার রাজনীতি, এটা বন্ধ হওয়ার দরকার ছিল। শেষ পর্যন্ত একটি কথা বলে আপনাদের সবাইকে বলতে চাই যে আমি সারা দেশবাসীর কাছে এটা বলতে চাই, বিভিন্নভাবে আমার মনে একটু আশঙ্কা হয়েছে যেভাবে অর্ধেক মানুষকে ফের শেষ করার ব্যবস্থা হচ্ছে। সেখানে অ্যাডলফ হিটলারের সময় এক ভদ্রলোকের একটা কোটেশন আমার মনে আছে, উনি বলেছিলেন যে যখন নাৎসিকে ইহুদিকে ধরা হয় তখন আমি বলেছি আমি তো ইহুদি না, আমার কিছু হবে না। তারপরে যখন আবার কমিউনিস্টদের ধরা হয়, আমি তো কমিউনিস্ট নাই, আমার কিছু হবে না। তারপরে যখন আমাকে ধরা হয় তখন আমার পাশে আমি কাউকে পাইনি। কাজে এইখানে কেউই নিরাপদ নন। আপনারা মনে রাখবেন, যেভাবে শাসন ব্যবস্থা চলছে এটাই যদি চলতে থাকে আমরা কেউই নিরাপদ নই। কে কখন কিভাবে যে আপনারা ফেসিবাদ হয়ে যাবেন বা ফেসিবাদের দোষর হবেন, তারপরে আপনাদেরকে পরপরের ব্যবস্থা করা হবে না, কেউ এটা নিশ্চিতভাবে বলতে পারছে না। আমরা কোনো সিস্টেম ঠিকমতো কাজ করতে দেখতে পাচ্ছি না। এটি আমাদের একমাত্র এখন আশঙ্কা। আমরা সামনের দিকে যাতে এই আশঙ্কা সত্যি না হয় তার জন্য আমরা চেষ্টা করে যাব। আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি বর্তমান সরকারের সঙ্গে, যে কোনোভাবেও। এবং আমাদেরকে সঠিকভাবে আপনারা মূল্যায়ন করেন, দেশের সব লোককে নিয়ে একটি গ্রহণযোগ্য আপনার নির্বাচনের ব্যবস্থা করেন। আমার ধারণা নির্বাচন এবং যেভাবে আপনারা দেশকে বিভক্ত করেছেন, সুষ্ঠু নির্বাচন আপনাদের দেওয়া সম্ভব হবে কিনা আমি শঙ্কিত। এবং একই সঙ্গে সুষ্ঠু কোনো
আপনার সংস্কারও আপনারা দিতে পারবেন, এই ব্যাপারেও আমি নিশ্চিত নই। কারণ সংস্কারের ব্যাপারে সকলের মতামত লাগবে, সব দল এক হলেই শুধু এই সংস্কার টিকে থাকবে। আপনি সাজেশন দিয়ে যাবেন, কেউ সাজেশন মানবে না যতক্ষণ পর্যন্ত না সব দল একমত হবে। কাজে এই বিষয়গুলি আমি মনে করি চিন্তা করার বিষয় আছে, এবং সামনের দিকে আপনাদের সকলকে আমি মনে করি যে আমাদের যে রাজনীতি, এই রাজনীতির মধ্যে জনগণের সঙ্গে রাজনীতি, এবং এই রাজনীতি আমরা আজীবন থাকবো, এবং জাতীয় পার্টি ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায়, আপনাদের সকলের সমর্থনে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।